আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওই টাকাটা এনে দাও আমাকে, আমার ওই টাকাটা চাই। যদি ওই টাকাটা না এনে দাও তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করব। রাকিব, তুই এসব কি বলছিস? তুই নিজে আমাকে বললেন না এরকম কিছু হয়ে যাবে, কারণ তিনি কোনো টাকার কথা বলেননি তার ভাইকে। তাহলে টাকার কথা কিভাবে আসলো? আর এই মেসেজ অন্যায় করিনি যে সে আমাকে বা রাকিবকে শাস্তি দিবে, তাই তুমি এসব কথা আর কোনোদিন কাউকে বলবে না। কেন বলবে না? মেয়ে তো সত্যি কথাই বলছে। তোমরা আপার সাথে বেইমানি করেছো, তার সম্পত্তি তোমরা দাওনি, উল্টো তাকে খুন করেছো। তার হত্যার পিছনে আমি নিশ্চিত তোমাদের দুই ভাইয়ের মধ্যে যে কারো হাত আছে। ভাবি, তুমি এসব কি বলছো? এটা কোনোদিনও সম্ভব নয়। আমরা কেন আমাদের বোনকে মেরে ফেলবো? আমরা তাকে অনেক বেশি ভালোবাসতাম। তার সম্পত্তি আমরা কেন তাকে দিব না? সেটা তখন তোমাদের ব্যবহার দেখেই বোঝা গিয়েছিল। এখন সে পৃথিবীতে নেই, সেজন্য তোমরা এরকম করতেছ। কিন্তু একটা কথা মনে রাখবে, তোমাদেরকে অন্যায়ের শাস্তি পেতে হবে। আমি যতদূর জানি তোমাদের দুজনের মধ্যে যে কোনো কেউ এই কাজটা করেছে। শোনো রিমা, আমরা এমনিতেই অনেক বেশি টেনশনের মধ্যে আছি। আমাদের এত টাকা লস হয়ে গেছে, এর মধ্যে তুমি এসব কথা বলছো কেন? আমরা কোনো কথা নিয়ে আলোচনা করছি, আর তোমরা মা মেয়ে দেখো কোথায় নিয়ে গেলে আমাদেরকে। থাকো তোমরা, আমি বলছি না তোমাদের ফোনে ভিতরে ভূত ঢুকে গেছে? তাহলে তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না? তোমরা তাড়াতাড়ি একটা ওঝার কাছে যাও, গিয়ে ঝাড়িয়ে আনো, না হলে ফোন থেকে আরও টাকা চলে যেতে পারে। বলতে বলতে নীলা হাসতে হাসতে চলে গেল তার রুমের মধ্যে গিয়ে সে লাফাতে শুরু করলো, কারণ তার কিপটা বাবার কাছ থেকে এতটা টাকা নিতে পেরেছে, এটাই তার কাছে অনেক বেশি কিছু। কিন্তু এটা কেউ জানে না সে যে এসবের পিছনে। আপনারাও হয়তো বুঝতে পারছেন না নীলা কিভাবে এই কাজটা করেছে। তাহলে চলুন কালকের ঘটনা বলি। নীলা তখন রাজের সাথে দেখা করতে গিয়েছিল। রাজ তার ফুপির একমাত্র ছেলে। আগে তাদের বাসায় থাকতো, কিন্তু এখন কিছু সমস্যার কারণে তাকে বাসা থেকে বের হয়ে যেতে হয়েছে। কিন্তু তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। রাজ তার কথায় যে কোনো কিছু করতে পারে, এটা সে খুব ভালো করেই জানে। তখন সে রাজের সাথে দেখা করে রাজকে বলে, রাজ, একটা ইন্টারেস্টিং বিষয় জানতে পেরেছি। বাবার একটা কোম্পানির সাথে অনেক দিন থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। সেই কোম্পানির সাথে তারা কন্ট্যাক্ট করে ফেলেছে মনে হয়। চাচু আজকে দেখা করতে চলে গেছে, কালকে সকালের মধ্যে চলে আসবে। ওই কোম্পানিকে তারা অনেক টাকা ট্রান্সফার করবে। তো আমি কি করব? তারা তাদের লেনদেন করবে, এতে আমার আপত্তি কোথায়? তারা যা ইচ্ছে করতে পারে, ব্যবসার কাছে এরকম হয়। তাহলে এটা নিয়ে চিন্তা করার কি? আরে বাবু, আমি কি এমনি বলতেছি তোমাকে? এই কথাটার পিছনে একটা কারণ আছে। শোনো, আমি চাচ্ছি ওই টাকাটা আমরা নিয়ে নিতে। আমি ওই টাকাটাই চাই। তুমি যে করেই হোক ওই টাকাটা আমাকে এনে দাও। কি বললে? আমি টাকা নিয়ে আসবো? বলি, আমি কেন তাদের কাছ থেকে টাকা নিয়ে আসবো? আর আমি কিভাবে তাদের কাছ থেকে টাকা নিয়ে আসবো? তারা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে গেছে, সেখানে তারা কোম্পানির সাথে কথা বলে হয়তো টাকা ট্রান্সফার করবে কোম্পানির অ্যাকাউন্টে। এখন তুমি আমাকে বলছো ওই টাকা এনে দিতে? ওই টাকা আমি কিভাবে আনবো? আর তুমি বলেছো তোমার বাবার কাছ থেকে টাকা আনতে পারছো না। তুমি তো জানো আমার বাবা একটু কিপটা, এই টাকা কোনোদিন দেবে না। তাই আমি চাই ওই টাকাগুলো নিয়ে আসতে। আর আমি জানি তারা একটা প্ল্যান করেছে, কি জানি একটা খারাপ বিজনেস শুরু করবে। এর জন্য আগে থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওই টাকাটা এনে দাও আমাকে, আমার ওই টাকাটা চাই। যদি ওই টাকাটা না এনে দাও তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করব। নীলার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সে তার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসতে চাইছে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, যদি মামা একবার জানতে পারে এটা, তাহলে তোমার উপর রাগ করবে, সাথে আমাকেও মেরে ফেলবে। আমি চাই না এসব ঝামেলায় জড়াতে। এমনিতেই আমি ঝামেলা করে বাড়ি থেকে বের হয়ে এসেছি, এখন আর এসব ঝামেলায় জড়াতে চাই না। তাই তুমি এখন এখান থেকে চলে যাও, এসব কথা আর বলবে না। তুমি আমাকে ইগনোর করছো তাই না? আচ্ছা দেখবো, চাও আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না। দেখবো আমাকে ছাড়া কিভাবে থাকতে পারো, এত বড় বড় কাজ করতে পারো, আর এই সামান্য একটা কাজ করতে পারছো না আমার জন্য। নীলা, বিষয়টা এরকম নয়। মামা যদি জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। আমি চাই না মামাকে কষ্ট দিয়ে কোনো কাজ করতে। তুমি এসব কথা আমাকে শেয়ার করবে না। হয়েছে, আমার সাথে আর কোনো কথা বলা লাগবে না।
আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। এই সামান্য কাজ আমার জন্য করে দিতে পারছো না, তাহলে তুমি কিভাবে আমাকে ভালোবাসবে? তুমি শুধু বলো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার জন্য এই একটা সামান্য কাজ করতে পারছো না। দেখো, কাজটা করাটা বিষয় নাই, কিন্তু এখানে কথা হচ্ছে আমি তাদের কাছ থেকে এটা বেইমানি করে নিয়ে আসব। আমি চাই না কারো কাছে বেইমান হতে, কারো টাকা আমি চুরি করতে চাই না। আমি কি বলতেছি তুমি টাকাটা নিয়ে চলে যাও? আমি বলতেছি ওই টাকাটা এনে আমার কাছে দাও। আমার বাবার টাকা তুমি আমার কাছে দেবে, এতে আপত্তি কোথায়? তুমি শুধু এটা এনে দেবে। রাজ তখন বুঝতে পারলো এই মেয়েকে শান্ত করতে হলে কাজটা করতেই হবে। তখন সে নীলার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, কোনো কথা বলছে না। তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার এরকম চেহারা সে সহ্য করতে পারছিল না। তখন সে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, যাও, তোমার জন্য আমি এই কাজটা করে দিব, কিন্তু এই কাজটা এত তাড়াতাড়ি করা সম্ভব নয়, এত সহজও নয়। তুমি আমাকে একটু হেল্প করতে পারবে? ওই টাকাটার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আমার বাবা কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়বে এটা আমি চাই না। আমি ফোনের মধ্যে কথা বলতে শুনেছি তাদেরকে কোথাও থেকে নিষিদ্ধ মাল নিয়ে আসবে বাংলাদেশে, পরে এগুলো বিক্রি করে কোম্পানি একদম শেষ করে দিয়েছে। তুমি আজকে বাসায় চলে যাও। বাসায় চলে যাওয়ার পর তোমার আব্বু অথবা তোমার চাচু দুজনের থেকে যে কোনো একজনের ফোনে আমি একটা কোড পাঠাবো, সেটা আমাকে বলতে হবে। যদি পারো তাহলে আমি এই কাজটা করে দিব, তবে ছোট মামার ফোনে হলেই অনেক ভালো হয়। এই সামান্য একটা কাজ আমি করতে পারবো না। অবশ্যই করতে পারবো, তুমি তাড়াতাড়ি বলো আমাকে কিভাবে কি করতে হবে। আমি এখনই সব কিছু করে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। বলে নীলা সেখান থেকে চলে গেল। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। সে আমাকে কিছু না বলে চলে গেল। কি করতে চাইছে মেয়েটা আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু তার ভালোবাসায় আমি পাগল হয়ে গিয়েছি, তাই আমি তার কোনো কথাই না করতে পারি না। সে একটা অদৃশ্য মায়ের বাঁধনেই আমাকে আটকে রেখেছে। যে মায়া ত্যাগ করে আমি চলে এসেছিলাম তাদেরকে ধরা দিতে চাইছিলাম না, কিন্তু মেয়েটার কারণে পালিয়ে বেড়াতেও পারছি না। নীলা আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু তার পরিবারের লোকজন এটা কোনোদিনই মেনে নিবে না আমি জানি। বেশি সময় গেল না, 20 মিনিটের মধ্যে সে আমার কাছে ফোন দিয়ে জানায় ছোট মামা বাসায় ফোনটা রেখে গেছেন, তাই ফোনটা সে হাতে পেয়ে গেছে। আমি তখন তাকে ফোন থেকে একটা লিঙ্ক পাঠালাম, তারপর লিঙ্কে ক্লিক করতে বললাম। তার ফোনের যে কোড আমাকে বলে দিতে সে কোড আমাকে বলে দিল। তখন আমি ছোট মামার ফোনটা হ্যাক করে নিলাম। তার ফোনের সবকিছু কন্ট্রোল আমি করতে পারছিলাম। আমি তখন বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরে যাওয়ার পর অপেক্ষা করতে শুরু করলাম। পরের দিন সকালেই বড় মামার কাছে মেসেজ করলাম। মেসেজ করে বললাম টাকা দেওয়ার কথা। তিনি টাকা দিয়ে দিলেই এরপর আমি টাকাগুলো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। টাকাগুলো বের করে আজকে আমি দিব নীলার হাতে। সে টাকাগুলোতে কি করবে এটা তার ব্যাপার, কিন্তু আমি এই টাকা রাখতে চাই না আমার কাছে, কারণ এই টাকাটা একরকম চুরির টাকা। বাসার মধ্যে একা একা থাকি, সব কাজ আমাকে একাই করতে হয়, সেই জন্য রান্না করতে চলে গেলাম। আজকে নীলা আসবে এটা নিশ্চিত, সেজন্য আমি রান্না করে রাখলাম। সে হাজার কষ্ট হলেও আসার পর রান্না করতে শুরু করবে, সেজন্য আমি তার আগে থেকেই রান্না করে রাখলাম, কারণ আমি তাকে কষ্ট দিতে চাই না। আমার বাবা এই শহরের একজন নামকরা ব্যবসায়ী ছিলেন। তাদের যে এত বড় একটা কোম্পানি, সেই কোম্পানির পেছনেই আমার বাবার অবদান কতটুকু সেটা হয়তো তারা বলে শেষ করতে পারবে না। কারণ আমার বাবার কোম্পানি যখন ছিল তাদের তখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না। আমার বাবা আমার মাকে বিয়ে করার পর তাদেরকে সেখানে চাকরি দেন। চাকরি দেওয়ার পর আস্তে আস্তে তারা নিজেদের একটা কোম্পানি শুরু করে। বাবা অনেক হেল্প করেছেন তাদেরকে, সব বিষয়ে বাবা সহযোগিতা করতেন। অনেক সময় টাকা পয়সা দিয়েও তাদেরকে সহযোগিতা করেছেন। তখন আমি অনেক ছোট ছিলাম, তবে ছোটবেলা থেকেই আমি বেশিরভাগ সময় নানাদের বাসায় থাকতাম, কারণ আমি ছোটবেলা থেকেই নীলার প্রতি আকৃষ্ট ছিলাম। সেজন্য নীলাকে দেখার জন্য নানাদের বাসায় পড়ে থাকতাম। এটা আমার বাবা মা পছন্দ করতেন না, কিন্তু এর পরেও আমি তাদের বাসায় পড়ে থাকতাম। দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেল, কিন্তু যত দিন যাচ্ছিল নীলার প্রতি আমি আরো বেশি আকৃষ্ট হয়ে পড়ছিলাম। এরপর ক্লাস 10-এ থাকতে তাকে ভালোবাসার কথাটা বলে দিলাম, কিন্তু তখন সে ক্লাস 6-এ পড়া একটা বাচ্চা মেয়ে, সে আর কি বুঝবে। সে এখনো ভালোবাসা শব্দটার মানেটাই বুঝতে পারছে না। আরো 3টা বছর পেরিয়ে গেল। হঠাৎ করেই আমার বাবার মৃত্যু হলো। আমার জীবনটা একদম এলোমেলো হয়ে গেল। মা আমাকে নিয়ে একা একা থাকতে চাইছিলেন না, সেই জন্য চলে আসলেন মামাদের বাসায়। সেখানে আসার পর দিন কাটতে শুরু করলো, কিন্তু যত দিন যাচ্ছিল মামা কেমন যেন আমাদেরকে সহ্য করতে পারতেন না। মাকে সামান্য সামান্য বিষয়ে অপমান করতেন।
মা লুকিয়ে কান্না করতেন। এটা আমি দেখতাম, কিন্তু কেন কান্না করতেন সেটা জিজ্ঞাসা করার পরও চুপচাপ থাকতেন। এটা আমি লক্ষ্য করতাম, কিন্তু কিছু বলতে পারতাম না, সহ্য করে যেতাম। এভাবে দেখতে দেখতেই মায়ের কাছেও আমাদের ভালোবাসার কথাটা বলে দিলাম। আমি তখন নীলাকে প্রপোজ করে ফেলেছি। নীলা আমাকে ভালোবাসে এটা আমি জানতাম না। আস্তে আস্তে প্রায় 4 বছর সেখানেই কেটে গেল। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম, তখন হঠাৎ করে মামাদের ব্যবহার অনেক খারাপ হয়ে যায়। মা তখন অনেক বেশি রেগে গিয়েছিলেন, সহ্যের সীমানা পেরিয়ে গিয়েছিল। কত সহ্য করতে পারে একজন মানুষ? একদিন বাসায় ফেরার পর দেখতে পেলাম মা রাগ করে মামার দিকে তাকিয়ে বলতেছেন, আমার স্বামী তোমাদের জন্য কত কিছুই না করেছে, কিছুই ছিল না তোদের, কিন্তু আমার স্বামী তোদেরকে এই জায়গায় নিয়ে এসছে। এখন আমার ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, কয়েকদিন পরেই তো আমরা এখান থেকে চলে যাব, আমাদের কিছুই লাগবে না। কিন্তু তোরা আমার সাথে যে ব্যবহার করেছিস সেটা শাস্তি তোদেরকে পেতেই হবে। আমার সম্পত্তি তোরা বুঝিয়ে দিবি, আমি তোদেরকে কিছুই দিব না। বাবা আমাদের বাড়িটা আমাদের নামে লিখে দিয়ে গেছিলেন। বাবা হয়তো তখনই বুঝতে পেরেছিলেন তোরা কোনোদিনই আমাকে উপযুক্ত সম্মান দিবি না। দেখো আপা, তোমাকে আমরা ভালো করেই বলছি, তুমি এসব বন্ধ করো। তুমি কেন আমাদের সাথে এরকম করছো? তো আমরা তোমাকে কিছুই দিতে পারবো না। আমরা 2 ভাই, এটা ভাগ করে আমাদেরই হবে না। তুমি মধ্যখানে এসে ঝামেলা করছো, নিজের স্বামীকে খেয়ে ফেলছো, এখন আমাদের পিছনে পড়ছো। কি বললি তোরা? আমি আমার স্বামীকে খেয়ে ফেলেছি, তাই না? তোদেরকে আমি মেরে ফেললেও আমার শান্তি হবে না। তোদেরকে কত বড় সাহস! তোরা এই কথাটা কিভাবে বলতে পারলি? দিনের পর দিন আমাকে অপমান করেছিস, আমি কিছুই বলিনি, শুধুমাত্র নিজের ভাই বলে ক্ষমা করে দিয়েছি। কিন্তু তোদেরকে আর ক্ষমা করতে পারবো না। আমার সম্পত্তি বুঝিয়ে দিবি, এই বাড়ি থেকে বের হয়ে যাবি তোরা। সেদিন রাজের মা হয়তো বুঝতে পারেননি তিনি কি ভুল করে ফেলেছেন। রাজ সেদিন কোনো কথা বলেনি, কারণ সে বড়দের উপর কথা বলতে পছন্দ করেন না। কিন্তু হঠাৎ করে প্রায় 1 সপ্তাহ তিনি তার মায়ের রুমে শুয়েছিলেন। তখন সে তার মাকে ডাকতে গেল। ডাকতে গিয়ে দেখতে পেল তার মা অচেতন হয়ে পড়ে আছেন। এটা দেখার পর সে তার মাকে ডাকতে শুরু করলো, কিন্তু তার মা কোনো জবাব দিচ্ছিলেন না। এটা দেখার পর সে অনেক বেশি ভয় পেয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পর শুনতে পায় তার মায়ের শরীরে বিষ ঢুকে গেছে, মারা গেছেন তিনি। তখন সে সেখানে চিৎকার করে কান্না করতে শুরু করে। সেই কান্না ছিল ভয়াবহ মাত্রায়, কারণ সে তার বাবার মৃত্যুর পর তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসত। এখন তার পৃথিবীতে আর কোনো আপনজন রইল না। এটা সে মেনে নিতে পারছিল না। এভাবে দিন কাটতে শুরু করলো। কিন্তু হঠাৎ করে তার মামাদের সাথে তার সম্পর্ক খারাপ হতে শুরু করলো। তাকে ছোট ছোট বিষয়ে অনেক বকাবকি করত। এগুলো সে মেনে নিতে পারছিল না। সে আর সেখানে থাকতে চাইছিল না, কারণ তার বাবার বাড়ি আছে, সবকিছু আছে, তাহলে সে কেন ওখানে পড়ে থাকবে? কিন্তু সে ভেবে পাচ্ছিল না তার মায়ের শরীরে বিষ কেন এবং কে বিষ দিল। সেটা অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তার মামারা বলেছেন হয়তো স্বামীর মৃত্যুর শোক সামলাতে পারেননি, মানসিক যন্ত্রণার কারণে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু এটা তার কাছে অনেকটা আশ্চর্যজনক ছিল, কারণ তার বাবা 4 বছর আগে মারা গেছেন। তাহলে এখন কেন তিনি বিষ খেয়ে আত্মহত্যা করবেন? আর তার কথা একেবারেও চিন্তা করলো না তার মা। এটা সে মেনে নিতে পারছিল না। এরপর সে ফিরে আসে তার বাবার বাসায়, কিন্তু নীলার প্রতি তার যে আকর্ষণ ছিল সেটা চলতেই থাকে। তার মামারা তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেওয়ার পর থেকে সে তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করার আগেই সে হ্যাকিং বিষয়ে অনেক বেশি দক্ষ ছিল, কারণ সে ছোটবেলা থেকেই মোবাইল, কম্পিউটার এসব অনেক পছন্দ করত। এটা নিয়ে সব সময় ব্যস্ত থাকতো, যার ফলে সে সামান্য কিছুদিনের ভেতরেই হ্যাকিং শিখে ফেলে এবং বিভিন্ন কোম্পানি তার কাছ থেকে সহযোগিতা নিতে বিভিন্ন কাজের জন্য। এটাই ছিল তার কাজ। এটা নিয়ে সে ভালো মতো চলছিল। তবে তার স্বপ্ন সে তার বাবার মতো বিশাল ব্যবসায়ী হবে। কিন্তু তার মায়ের খুনিকে ধরতে পারছিল না সে।
বিশ্বাস করত তার মা কোনোদিন আত্মহত্যা করতে পারে না, কিন্তু কারা খুন করেছে এবং কিভাবে খুন করেছে এটাও সে জানে না। প্রথমে তার মামাদের সন্দেহ হলেও এরপর চিন্তা করলো তারা তাদের বোনকে কখনোই মারবে না। এসব নানা ঝামেলার মধ্যে সে পড়ে গিয়েছিল, কিন্তু নীলার আবদার পূরণ করতে গিয়ে সে একটা অন্যায় কাজ করে ফেলেছে। সে কোনোদিন অন্যায় করতে চাইছিল না, কিন্তু নীলা তাকে অন্যায় করতে বাধ্য করেছে। কিছুক্ষণ পর নীলা চলে আসলো, তখন সে নীলার দিকে তাকিয়ে বলল, তোমার কারণেই আজকে একটা অন্যায় কাজ করতে হলো। তোমার টাকাগুলো আমি রেডি করে রেখেছি, ব্যাংক থেকে উঠিয়ে রেখেছি আজকে সকালেই। তুমি তোমার টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি এইখান থেকে চলে যাবে। এই টাকাগুলো আমার সাথে রাখবো না, আমি এই চুরির টাকাটা রাখতে চাই না। নীলা তখন তার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। সে নীলার হাসির দিকে তাকিয়ে আছে। মেয়েটার এই হাসিটাই তাকে পাগল করেছে সবচেয়ে বেশি, কিন্তু এখন তাকে আবেগে গলে গলে চলবে না। তখন সে চিৎকার করে বলে, এই তুমি কি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? এই টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আমি টাকাগুলো আমার কাছে রাখতে চাই না, আমি চাইনি এই টাকাগুলো নিয়ে আসতে। তুমি কিন্তু আমাকে বাধ্য করেছো টাকাটা আনতে। আরে শোনো না বাবু, এই টাকা দিয়ে কি করব? আমি কি আমার জন্য এই টাকাটা এনেছি? আমি এত টাকা দিয়ে কি করব? চলো আমরা দুজনে এই টাকা থেকে দূরে কোনো দেশে চলে যাই, যেখানে আমাদের কেউ চিনবে না। এখন আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আগে এই টাকাটার একটা ব্যবস্থা করো, না হলে এই টাকাটা মামার কাছে ফিরিয়ে দাও, এরপর তুমি আমার কাছে চলে আসবে। আর আমি এই দেশ ছেড়ে কোনোদিনও কোথাও যাব না, তাই এই চিন্তা মাথা থেকে দূরে ফেলে দাও। এখন পড়াশোনা করা দরকার তোমার। এই তো তুমি শুরু করে দিলে তোমার জ্ঞানে কথাবার্তা। আমি তোমার কাছে বিদ্যাসাগর হতে এসেছি নাকি? আমি তোমার সাথে প্রেম করার জন্য এখানে এসেছি, তুমি সেটা বুঝতে পারছো না? তুমি আমাকে শুধু দূরে ঠেলে দিতে চাও। আজ আমি এখান থেকে যাব না, তোমার সাথেই থাকবো। পাগলামি করো না নীলা, এখন আমাদের বিয়ে হয়নি, আমি অবিবাহিত একটা ছেলে। তুমি আমার কাছে থাকবে এটা খারাপ দেখায়, সমাজ এটা মেনে নেবে না। তাই তুমি এখান থেকে চলে যাও। এমনি এমনি নিজের জীবনটাও নষ্ট করবে, সাথে আমার জীবনটাও নষ্ট করবে। তুমি কেন এত ভয় পাও? আমি মেয়ে মানুষ হয়ে কিছুই ভয় পাই না, তুমি একটা ছেলে হয়ে কিভাবে এত ভয় পাও? এদিকে এত বড় একজন হ্যাকার হয়ে বসে আছো, কিন্তু এই সামান্য একটা বিষয় ভয় পাচ্ছ। আমি তখন নীলার দিকে এগিয়ে গেলাম, তাকে বোঝাতে শুরু করলাম, কিন্তু সে আমার কোনো কথা শুনতে চাইছিল না। আমি তখন তাকে বললাম, তোমার ব্যাপারে আমি কোনো রিস্ক নিতে চাই না, কারণ পৃথিবীতেই এখন আর আমার কোনো আপনজন নেই, সবাই হারিয়ে গিয়েছে। তোমাকে নিয়ে আমি নতুন করে বাঁচতে চাই। তুমি প্লিজ এরকম করো না, যাতে আমার কষ্ট হয়। আমি সবকিছু হারিয়ে ফেলেছি, এখন নিজের প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে চাই না। দূরের মানুষ আঘাত করলে সেটা সহ্য করা যায়, কিন্তু নিজের প্রিয় মানুষগুলো যখন আঘাত করে তখন সেটা সহ্য করার মতন হয় না। নীলা তখন রাজের এরকম কথা শুনে জড়িয়ে ধরে। সে অনেক ভালোবাসে তাকে, এটা সে বুঝতে পারছিল। এমনিতেই তাকে রাগাতে অনেক বেশি ভালো লাগে তার, সেজন্য ছোটবেলা থেকে এটাকে তার একটা বিনোদনের মাধ্যমে বানিয়ে নিয়ে প্রিয় মানুষটাকে মাঝে মাঝে রাগিয়ে দিত। রাজ রেগে গেলে চোখ লাল হয়ে যায়, সেটা তাকে আরো মায়াবী করে তোলে। নীলা ভয় পাওয়া তো দূরের কথা, চোখের দিকে তাকিয়ে থাকে। রাজের রাগী চেহারা তার অনেক ভালো লাগে, সেজন্য সে সব সময় রাগাতে থাকে রাজকে। তখন তারা দুজন গল্প করতে শুরু করে। এদিকে রাজীব সাহেবের মাথা নষ্ট হয়ে গেছে, এত টাকা কিভাবে চলে গেল তিনি ভাবতেও পারছিলেন না। তখন তিনি চলে আসলেন অফিসে, কিন্তু অফিসে এসেও মন বসাতে পারছিলেন না। এত টাকা তিনি কোথা থেকে ম্যানেজ করবেন? এমনিতেই সব টাকা চলে গেছে। অফিসে আসলেন, আসার পর সবার সাথে কথা বলে আবার টাকা ম্যানেজ করলেন। টাকা ম্যানেজ করে পাঠিয়ে দিলেন সেই কোম্পানির কাছে। কোম্পানি তাকে মাদকদ্রব্য সাপ্লাই করবে এবং সেগুলো তিনি বিক্রি করবেন। তিনি বিভিন্ন এজেন্টের মাধ্যমে এটাই প্ল্যান করেছেন। এত টাকা তুলতে তার অনেক সময় লেগে যাবে, এটা তিনি জানতেন, কিন্তু তিনি যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা উঠিয়ে ফেলার চিন্তা করেন। এত টাকা লস হয়েছে, এগুলো তোলা কোনো সহজ ব্যাপার নয়, তাই তাড়াতাড়ি লাভবান হয়ে যেতে এই পথ ধরেছে। রাজ এবং নীলা গল্প করছিল, তখন হঠাৎ করে রাজের ফোনের মধ্যে কল আসে। পুলিশ হাই কমিশনার কল করেছেন। পুলিশ কমিশনার তাকে বলেছেন, রাজ তুমি কোথায়? তাড়াতাড়ি একবার চলে আসো, এখন তোমাকে আমাদের অনেক প্রয়োজন। সর্বনাশ হয়ে গেছে, সিটি ব্যাংক থেকে অনেক টাকা হ্যাক হয়ে গেছে,
সেগুলো কারা হ্যাক করেছে এটা জানতে হবে, তাই তাড়াতাড়ি চলে আসো। ওকে স্যার, আপনি একটু ওয়েট করেন, আমি এখনই চলে আসতেছি। এটা কিভাবে হলো? কিছুই জানে না তারা। আমাদেরকে কল করেছে যখন হ্যাক হয়ে টাকাগুলো চলে গেছে অন্য জায়গায়, তখন তারা আমাদেরকে কল করেছে। তোমার কাছ থেকে সবকিছু জানার জন্য আমরা অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। ওকে স্যার, একটু অপেক্ষা করুন, আমি এখনই চলে আসতেছি। রাজ তখন তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। এটা দেখার পর নীলা বলল, কি ব্যাপার, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে গল্প করার জন্য এখানে এসেছি, আর তুমি আমাকে এখানে একা ফেলে রেখে চলে যাচ্ছ। তুমি টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাও, এখন আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে সেখানে যেতে হবে। বলতে বলতে সে বাসা থেকে বেরিয়ে গেল, কারণ তার এটাই কাজ। যখন কল আসবে তখন আর থেমে থাকলে চলবে না। অনেক জায়গা থেকে মাঝে মাঝে তার কাছে কল আসে, কারণ সে প্রফেশনালি কোনো হ্যাকার নয়। সে তার বাবার মতো ব্যবসায়ী হতে চায়, কিন্তু মাঝে মধ্যেই মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে যায়। এখন তার ব্যাংকের মালিককে সহযোগিতা করতে হবে। পুলিশ অফিসার তাকে অনেক বেশি ভালোবাসেন তার এই কাজগুলো দেখে, কারণ সে সব সময় মানুষকে সহযোগিতা করার চেষ্টা করে। এটাই সবার কাছে তাকে আরো বেশি পরিচিত করেছে। সে চেষ্টা করে সব সময় মানুষকে সেবা করার জন্য, কতটুকু পারে সেটা সে জানে না। তবে তার এই ছোট্ট ছোট্ট সহযোগিতা যে মানুষের জন্য অনেক সময় সৌভাগ্য স্বরূপ আসে, এটাই তার কাছে ভালো লাগে। সে নিজের কাজের প্রতি সন্তুষ্ট ছিল এবং মানুষ তাকে ভালোবাসে, এটাই তার কাছে অনেক বেশি। তখন যে চলে গেল সিটি ব্যাংকে, সেখানে যাওয়ার পর দেখতে পেল সবাই দাঁড়িয়ে আছে। তখন সে তাড়াতাড়ি চলে গেল পুলিশ হাই কমিশনারের কাছে। সেখানে যাওয়ার পর দেখতে পেল সেখানে দাঁড়িয়ে আছেন ব্যাংকের সকল বড় বড় কর্মকর্তা। তখন সে তাদেরকে তাকিয়ে বলল, আপনারা কোথায় ছিলেন যখন হ্যাক হয়ে গেল? ব্যাংক মালিক তখন তার দিকে তাকিয়ে আছে, কান্না করতেছে। এখন তার জন্য সবচেয়ে বড় বিপদ অপেক্ষা করতেছে। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তখন তিনি বললেন, ব্যাংক খোলা, তাই আমরা সবাই কাজ করছিলাম। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারিনি। সবকিছু আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে। হঠাৎ করে দেখি ব্যাংকের সব টাকা পয়সা চলে যাচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন অ্যাকাউন্টে। অটোমেটিক সবকিছু হচ্ছিল, সেজন্য আমরা কিছুই করতে পারিনি। কি বলছেন? এটা কোনোদিনও সম্ভব না। এমনি এমনি ব্যাংকের টাকাগুলো কেউ নিতে পারে না। এটা যদি এতটা সহজ হতো তাহলে সবাই টাকা নিয়ে চলে যেত। হয়তো আপনারা ভুলে কোনো ভাইরাস অ্যাকসেপ্ট করেছেন, সেজন্য তারা আপনাদের সকল ইনফরমেশন পেয়ে গিয়েছে। আপনাদের মধ্যে কেউ একজন এই কাজটা করেছে। রাজ, এখন এইসব কথা নিয়ে চিন্তা করার সময় নয়। এখন যে করে হোক জানতে হবে যে এই কাজটা কে করেছে, না হলে সব টাকা অন্য কোথাও চলে যাবে। তাই তাড়াতাড়ি জানার চেষ্টা করো কারা এই কাজটা করেছে এবং এই টাকাটা ফিরিয়ে আনার চেষ্টা করো, না হলে গরিব মানুষের টাকা চলে যাবে। রাজ কম্পিউটারের সামনে বসে ফাইল চেক করতে শুরু করে। কিছুই বুঝতে পারছিল না, কারণ মালিক যেভাবে বলেছে ঠিক সেভাবে হয়েছে। অটোমেটিকলি সবকিছু হয়ে গেছে, কিন্তু এটা কোনোদিনও সম্ভব নয়। হয়তো কেউ ভুল করে ক্ষতিকারক ভাইরাস অ্যাকসেপ্ট করেছে। যদি কোনো ভুল লিঙ্ক সেন্ড করা হয় তাহলে অবশ্যই সেটা কেউ একজন অ্যাকসেপ্ট করবে, না হলে ব্যাংকের কোনো ইনফরমেশন পাওয়া সম্ভব নয়। তখন সে সবার থেকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি আপনারা সবাই আপনাদের কম্পিউটার অন করুন। আমি সবার কম্পিউটারে একটা ফাইল পাঠাচ্ছি, সেটা ওপেন করুন এবং সেটাতে ক্লিক করে রাখুন। দেখতে হবে কার কম্পিউটার থেকে এটা অ্যাকসেপ্ট করা হয়েছে। রাজের কথা মতো সবাই সেটাই করলো। তখন সে চেক করতে শুরু করলো সবার কম্পিউটার। একটা অ্যান্টিভাইরাস পাঠিয়ে দিল সবার কম্পিউটারে। দেখা গেল ব্যাংকের ক্যাশ ম্যানেজার যিনি অ্যাকসেপ্ট করেছিলেন, তিনি তখন বললেন, এটা কিভাবে সম্ভব? আমি এটা করিনি, সত্যি বলছি, আমি কিছু দেখিও নি। তাহলে আমি কিভাবে এটা অ্যাকসেপ্ট করলাম? আমি তো কাজটা করিনি। আমার যতদূর মনে আছে এরকম কোনো ফাইল আমার কাছে আসে নাই। তাহলে কিভাবে এটা সম্ভব? এটা চোখের পলকেই হয়ে যায়। হয়তো আপনি ভুল করে সেভ করে ক্লিক করে ফেলেছিলেন, না হলে এটা কোনোদিনও সম্ভব হতো না। বাবা, আমাকে এই জায়গা থেকে দয়া করে বাঁচাও। আমি এসব ঝামেলায় কোনোদিন পড়িনি, তাই আমি জানি না কিভাবে এই জায়গা থেকে উদ্ধার হতে হয়। তুমি আমার ছেলের মতো, তাই এই জায়গা থেকে আমাকে উদ্ধার করো।
এই কথা শোনার পর রাজ কিছুটা থমকে গেল। তার বাবার বয়সী এক লোক তার কাছে অনুরোধ করছে, সে ফেলতে পারল না। তখন সে ব্যাংকের মালিকের দিকে তাকিয়ে বলল, আপনার যত কর্মকর্তা আছে তাদের বলুন তাদের কম্পিউটার থেকে যত ফাইল ডাটা সবকিছু তাদের কাছে পাঠিয়ে দিতে। তারা মোটামুটি অর্ধেক ডাটা তাদের আন্ডারে নিয়ে নিয়েছে। এখন বাকি ডাটাগুলো এই লিঙ্কে ক্লিক করে পাঠাতে থাকুন। এই কথা শোনার পর ম্যানেজার অবাক হয়ে গেলেন। এমনিতেই সব ডাটা তারা নিয়ে গেছে, সাথে অ্যাকাউন্টের সব ইনফরমেশন সহ সব টাকা পয়সা তারা নিয়ে গেছে। এখন বাকিগুলো পাঠিয়ে দেওয়ার কথা রাজ বলতেছে। তখন তিনি বললেন, এটা আপনি কি বলছেন? এটা কিভাবে সম্ভব? আমরা কেন বাকি ডাটাগুলো তাদের কাছে পাঠিয়ে দিব? এমনিতে আমাদের অনেক টাকা চলে গেছে, বাকিগুলো পাঠিয়ে দিলে তো আমরা একদম রাস্তায় বসে থাকবো। আপনি কি আমাদেরকে বাঁচাতে এসেছেন নাকি মেরে ফেলতে এসেছেন? দেখুন, আমার কথা শুনুন, আমি কিছুই বলতে চাই না। আমি আপনাদের কাজটা করে দেব, তাই দয়া করে আমি যেটা বলছি সেটা শুনুন, কোনো প্রশ্ন করবেন না। যেটা বলছি সেটা করতে থাকুন। কিন্তু এটা কিভাবে সম্ভব স্যার? আমরা যদি ওনার কথা মতো সব ইনফরমেশন ওদের কাছে পাঠিয়ে দিই তাহলে তো তারা আমাদের ব্যাংকের সব টাকা নিয়ে যাবে। এমনিতে সব টাকা পয়সা প্রায় নিয়েছে, এখন বাকি যা আছে সেগুলো নিয়ে চলে যাবে। এই কথা শোনার পর ব্যাংকের মালিক কিছুটা চিন্তায় পড়ে গেলেন। পুলিশ হাই কমিশনারও অবাক চোখে তাকিয়ে আছেন রাজের দিকে। রাজ কোনো কথা বলছে না, সে চুপচাপ শুধু বলতেছে তার কথা মতো কাজ করতে। তখন পুলিশ হাই কমিশনার তার কাছে এসে বললেন, রাজ, আমি তোমাকে বিশ্বাস করি বলে আমি তোমাকে এই জায়গায় নিয়ে এসেছি। এত টাকা সবকিছু তাদের কাছে চলে গেছে, এখন বাকি টাকাও তাদের কাছে চলে যাবে। এইটা মেনে নেওয়া অসম্ভব। তুমি কি করতে চাইছো একটু ক্লিয়ার করে বলো। স্যার, আপনি আমার উপর বিশ্বাস রেখেছেন, আর একটু রাখুন। সবাইকে বলুন আমি যেটা করতে বলেছি সেটা করতে। এখানে আজকে আপনার কোনো অসম্মান হবে না। আমার কথা মতন কাজ করতে থাকুন, বিশ্বাস রাখুন আমার উপর। ব্যাংকের কোনো কর্মকর্তা এই কাজ করতে চাইছিলেন না, কিন্তু পুলিশ হাই কমিশনার তাদের কাছে বললেন কাজটা করার জন্য। তিনি নিজে জামিন হয়ে কাজটা করাতে বাধ্য করলেন, সেজন্য তারা কাজটা করলো। যখন সব ডাটা একে একে তাদের কাছে পাঠানো শুরু হলো, তখন এমনিতেই ডাটা সাপ্লাই হচ্ছিল তাদের কাছে অটোমেটিকলি আরো ডাটা যেতে শুরু করলো। হ্যাকাররা কিছুটা চিন্তায় পড়ে গেল। ওপাশে বসে থাকা কালো টুপিওয়ালা একজন লোক তার পাশে থাকা লোকটার দিকে তাকিয়ে বলল, এটা কি হচ্ছে সাকিব? এত ডাটা চলে আসছে কেন? আমরা তো একটা লিমিট অনুযায়ী তাদের কাছ থেকে ডাটা চুরি করে টাকা পয়সা নিয়ে এসেছিলাম, এখন বাকিগুলো কিভাবে আসছে? আমি জানি না স্যার, কিভাবে কি হয়ে গেল। সবকিছু আমাদের কাছে চলে আসতেছি, আমি তো বুঝতে পারছি না। এখন যে কোনো একটা সমস্যার সৃষ্টি হবে। ব্যাংকের সকল কর্মকর্তা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। সব ডাটা তাদের কাছে চলে গেছে, সাথে টাকা পয়সা, অ্যাকাউন্ট সবকিছু আস্তে আস্তে ডিলিট হতে চলেছে তাদের কম্পিউটার থেকে। এটা দেখার পর তারা সবাই অনেক রেগে গেল, সাথে চিন্তা করছে মানুষের টাকা সবকিছু চলে যাবে। তারা মেনে নিতে পারছিল না। পুলিশ হাই কমিশনার চিন্তা করে পড়ে গেলেন, কিন্তু তিনি বিশ্বাস রেখেছিলেন রাজের উপর, তাই কোনো কথা বলছেন না। প্রায় 20 মিনিট রাজ তাদের দিকে তাকিয়ে বলল, এখন আপনারা এক কাজ করেন, তাড়াতাড়ি কয়েকটা পেন ড্রাইভ নিয়ে আসুন, কারণ এখন তাদের কাছ থেকে সব ডাটাগুলো নিয়ে আসবো। সেগুলো এখন কম্পিউটারে রাখলে চলবে না। যদি কম্পিউটারে রাখি তাহলে তারা আবার হ্যাক করতে পারে। তাই পেন ড্রাইভ নিয়ে আসুন। পেন ড্রাইভে নিয়ে পেন ড্রাইভগুলো খুলে ফেলতেই তারা সে ডাটাগুলো আর নিতে পারবে না। তার কথা মতো সবাই কয়েকটা পেন ড্রাইভ নিয়ে আসলো। অনেক স্টোরেজ। সেই পেন ড্রাইভগুলোর মধ্যে একটু পর তাদের কাছ থেকে সব ইনফরমেশন আসতে শুরু করলো। এটা দেখার পর ওপাশে থাকা লোকগুলো পাগল হয়ে গেল, কারণ তাদের সকল পার্সোনাল ইনফরমেশন পর্যন্ত চলে যাচ্ছিল। তারা যেগুলো এনেছিল সবগুলো চলে যাচ্ছিল। এত সমস্যা ছিল না, কিন্তু যে পার্সোনাল ডাটাগুলো চলে যাচ্ছিল এইগুলো চাইলেও ফিরিয়ে আনা সম্ভব না। এদিকে পুলিশ কমিশনার শুধু মুস্কি হাসছিলেন, আর বাকি সকল কর্মকর্তারা পাগলের মতো হয়ে গিয়েছিল, কারণ তারা বিশ্বাস করতে পারছিল না এরকম কিছু হবে। রাজ খুব তাড়াতাড়ি করে পেন ড্রাইভগুলো খুলে রেখে দিয়েছিল, কারণ ইনফরমেশনগুলো যদি কম্পিউটারে থাকে তাহলে আবার বিপদ হতে পারে। তবে একটা ফাইল দেখার পর তার মাথা নষ্ট হয়ে গেল, কারণ সেখানে মাদক ব্যবসার কিছু তথ্য ছিল।
কিন্তু সেখানে চমকে যাওয়ার মতো এটা ছিল যে সেখানে তার মামাদের নাম ছিল এবং সেখানে তার মামাদের অফিসের সাইডে একটা জায়গা ছিল। সেই জায়গা বিক্রির কিছু কাগজপত্র ছিল এবং সেখানে তার মায়ের সাইন ছিল। কিন্তু সে জানে তার মা কোনো জায়গা বিক্রি করেননি। তার বিশ্বাস ছিল তার মা কোনো কাজ করলে তাকে বলবে। তাহলে তার মা তাকে না জানিয়ে এই কাজটা করেছেন নাকি কোনো কারণে বাধ্য হয়ে এই কাজটা করেছিলেন, এটা জানার জন্য সে আগ্রহী হয়ে পড়ল। পুলিশ কমিশনারের দিকে তাকিয়ে বলল, সব টাকা এবং ডাটা চলে এসেছে, এগুলো আপনারা আবার সেট করে নিন। স্যার, আপনি আমার সাথে একটু চলুন, আমি হ্যাকারদের লোকেশন পেয়ে গিয়েছি, তাদেরকে ধরতে হবে। তাদের সাথেই আমার কিছু কথা আছে, সাথে আপনার সাথে পার্সোনাল কিছু কথা আছে। আমরা কি বলে যে ধন্যবাদ দ্বীপ ভাষা খুঁজে পাচ্ছি না। বাবা, তুমি আমার ছেলের মতো, সেটা আমি বলেছিলাম, কিন্তু আজ তুমি আমার ছেলের চেয়ে বড় কাজ করেছ। আমার এত বড় একটা উপকার করলে এই টাকাটা রাখো প্লিজ। ব্যাংকের মালিক আমার দিকে অনেকগুলো টাকা এগিয়ে দিলেন, প্রায় 10 লক্ষ টাকার মতো। আমি টাকাটা দেখার পরে তার দিকে তাকিয়ে বললাম, আমি টাকাটা নিতে চাই না। আপনি আমাকে সন্তানের মতন বলেছেন, তাহলে টাকা কেন দিচ্ছেন? আমি মানুষের সেবার জন্য কাজ করে যেতে চাই। এটা আমার চাকরি নয় যে আপনি আমাকে টাকা দিবেন। তাই দয়া করে এই টাকাগুলো আপনার কাছে রাখুন। আমি এই টাকাটা নিতে চাই না। আপনি আমাকে নিজের ছেলের মতন বলেছেন, আপনি আমার বাবা হয়ে গিয়েছেন। আমি আপনার ছেলে হয়ে আপনাকে সহযোগিতা করেছি মাত্র। বাবা কি সন্তানকে কোনো উপহার দিতে পারে না? আমি তোমাকে এই টাকা উপকার দিলাম, এটা তুমি রাখো। আমি তোমাকে খুশি হয়ে এই টাকাটা দিলাম। আমি টাকাটা আনতে চাইছিলাম না, কিন্তু কমিশনার সাহেব জোর করলেন, সাথে ব্যাংকের মালিকও অনেক জোর করলেন, তাই এই টাকাটা নিয়ে আসলাম। এরপর কমিশনার স্যারকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা যখন গাড়িতে করে যাচ্ছিলাম তখন কমিশনার স্যারকে বললাম, স্যার, একটা অদ্ভুত বিষয় জানতে পেরেছি। এই হ্যাকাররা মাদক ব্যবসার সাথে জড়িত। এরা মাদক ব্যবসা করে এবং তাদের সবকিছুর ফাইল আমাদের কাছে চলে এসেছে। তবে আপনাকে একটা সিক্রেট কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার মামারা এসবের সাথে জড়িত হয়ে গিয়েছে। এই বিষয়টা শুধু আপনার কাছেই রাখবেন। এই বিষয়টা এখন জানাজানি করার কোনো দরকার নেই। আমি আরো কিছু বিষয় বলতেছি আপনাকে, এগুলো শুনেন। ধন্যবাদ। এরপর রাজ পুলিশ কমিশনারকে সবকিছু খুলে বলল। পুলিশ কমিশনার সবকিছু শোনার পর কিছুটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। এরপর বললেন, তোমার ধারণা যদি ঠিক হয় তাহলে আমি তাদেরকে অ্যারেস্ট করে আলাদা করে রাখবো। এদেরকে পুলিশের কোনো জিম্বার নিয়ে যাব না, কারণ ওখানে নিয়ে যাওয়ার পর সেটা কোর্টের কাছে চলে যাবে। আর তুমি আমাদেরকে অনেক কাজে সহযোগিতা করেছো, তাই তোমার জন্য এই কাজটা আমরা করতেই পারি। ধন্যবাদ স্যার। আসলে ব্যাপারটা নিয়ে আমিও অনিশ্চিত, তাই সেজন্য এটা করতে বললাম, না হলে করতে বলতাম না। আমি আগে নিশ্চিত হতে চাই, না হলে তাদের সাথে একটা অন্যায় হয়ে যাবে। আমি অন্যায় কোনো কাজ করতে চাই না, তাই আপনার সহযোগিতা আমার প্রয়োজন। এইরকম করে বলবে না রাজ, তুমি আমাদেরকে অনেক সহযোগিতা করেছো, তাই আমরা তোমাকে এই সামান্য সহযোগিতা করতেই পারি। তখন তারা সেই হ্যাকারদের লোকেশন ট্র্যাক করে সেখানে যেতে শুরু করলেন। সেখানে যাওয়ার পর তারা দেখতে পেল একটা গোপন আস্তানায় সেখানে অ্যাটাক করার পর কয়েকজনকে ধরে নিয়ে আসতে সক্ষম হলো। তবে তাদের মধ্যে দুজনের মুখ সবার কাছেই পরিচিত, কারণ একজন হচ্ছে বিখ্যাত ব্যবসায়ী আরিফ চৌধুরী, আরেকজন হচ্ছে একজন নামি দামি হ্যাকার সাকিব। তারা দুজনকেই অ্যারেস্ট করে নিয়ে গেল একটা জায়গায়। সেই জায়গাটা কোনো পুলিশ স্টেশন নয়। সেখানে যাবার পর তাদেরকে বেঁধে রাখা হলো। তখন আরিফ সাহেব বললেন, কি ব্যাপার কমিশনার সাহেব, আপনি আমাদের অ্যারেস্ট করছেন ভালো কথা, কিন্তু পুলিশ স্টেশনে না গিয়ে এখানে কোথায় নিয়ে আসছেন? একদম চুপ করে থাকবি, আর একটা কথা বললে কিন্তু তোকে শেষ করে দেবো। তাই চুপচাপ বসে থাক, যা করি সেটা দেখতে থাক। রাজ তখন নিজের কম্পিউটারটা অন করলো। আরিফ সাহেবের সামনে সেই ফাইলটা ওপেন করে বলল, রাজীব সাহেব এবং রাকিব সাহেব এবং তাদের বোন মিতা চৌধুরীর একটা দলিলের কপি এটা। দলিলে তাদের কিছু জায়গা বিক্রি করার কথা বলা হয়েছে। এরপর এগুলো দিয়ে তারা মাদক দ্রব্য কিনেছে। এইসব তথ্য কি সত্য? আরিফ সাহেব তখন বেশ অবাক হয়ে গেলেন এই কথাগুলো শোনার পর। তিনি এটা শোনার জন্য প্রস্তুত ছিলেন না। তখন তিনি বললেন, তোমাকে এসব কথা বলতে যাব কেন? এটা আমাদের পার্সোনাল বিজনেসের ব্যাপার, এটা তোমাকে শেয়ার করব কেন? তারা আমাদের কাছ থেকে মাদক নিয়েছে কিনা সেটা তো আমাদের ব্যাপার, তোমাকে বলবো কেন? পুলিশ কমিশনার তখন তাদের দিকে এগিয়ে গিয়ে মারতে শুরু করলেন। তখন তারা চিৎকার করে শুরু করলো। তিনি মারতে মারতে বললেন, যা জিজ্ঞেস করছে সব সত্যি সত্যি বলার চেষ্টা করবি,
যদি মিথ্যা কথা বলার একটু চেষ্টা করিস তাহলে কিন্তু একদম শেষ করে দেব। আমি সাধারণ কোনো পুলিশ অফিসার নয় যে তোকে চেনে দেব। এমন কেস দেব যে আর কোনোদিন জেল থেকে বের হতে পারবি না। তারা আমাদের কাছ থেকে মাদক দ্রব্য কেনার জন্য টাকা দিয়েছিল, কিন্তু সেই টাকা কোথাও নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা এই কাগজ দিয়েছে। এখানে তারা কিছু জায়গা জমি বিক্রি করেছে আমাদের কাছে। আমরা সেই জায়গায় নতুন একটা অফিস করতে চেয়েছিলাম। তারা সেই জায়গা বিক্রি করে দিয়ে আমাদের কাছ থেকে অনেক টাকার মাদক নিয়ে গেছে। রাজ তখন দলিলটা দেখলো, কিন্তু তার মায়ের সাইন কিভাবে আসলো? তার মা তো আজ থেকে বছর আগে মারা গেছেন। এই জায়গায় মিতা চৌধুরীর সাইন কিভাবে আসলো? তিনি তো 1 বছর আগে মারা গিয়েছেন। তিনি আমার মা, আমি তার সন্তান। আমি জানি তিনি কখন মারা গিয়েছেন, তাহলে তার সাইন কিভাবে আসলো? সেটা তো আমরা জানি না, সেটা ওনারাই বলতে পারেন। এটা তারা আমাদের কাছে দিয়েছিল, আমরা সেটা চেক করছি, সব ঠিকঠাক আছে, এই জন্যই তো এটা আমরা গ্রহণ করেছি। তোদেরকে আমার সন্দেহ হচ্ছে। তোরা কি সত্যি বলছিস নাকি মিথ্যা কথা বলছিস? রাজীব সাহেব এই কাজটা করেছে? বিশ্বাস না হলে তাদের অফিসে গিয়ে চেক করতে পারো। তাদের কাছে অলরেডি মাদক সাপ্লাই হয়ে গেছে। তারা আমাদের কাছ থেকে এগুলো কিনে নিয়ে গেছে বিক্রি করার জন্য। সেগুলো চেক করতে পারো। পুলিশ কমিশনার তখন তাদেরকে মারতে শুরু করলেন। একটু পর তাদেরকে বেঁধে রেখে বেরিয়ে আসলেন। গাড়িতে বসে দুজন চিন্তা করতেছে এটা কিভাবে সম্ভব। তখন পুলিশ কমিশনার বললেন, রাজ, আমার মনে হচ্ছে তোমার মামাদের এইসব হাত রয়েছে, কারণ তারা যদি এই কাজটা না করতো তাহলে এটা কোনোদিনও সম্ভব হতো না। এই বিষয়টা তদন্ত করে দেখতে হবে। কিন্তু স্যার, আমার মামা তাদের বোন অর্থাৎ আমার মাকে অনেক বেশি ভালোবাসতেন। তারা কেন এই কাজটা করবেন? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না এটা। বাবা, তুমি এই লাইনের লোক নও, সেজন্য তুমি এই ব্যাপারে কিছুই জানো না। আমরা কত কেস দেখেছি এরকম, বাবা ছেলেকে মেরে ফেলে, মা সন্তানকে মেরে ফেলে শুধু মাত্র টাকার জন্য। এখানে তো ভাই বোনকে মারবে, এটা কোনো ব্যাপারই না। তার মানে আপনি বলতে চাইছেন আমার মামারা আমার মাকে মেরে ফেলেছে? যদি তারা এইরকম করে থাকে তাদেরকে তাদের শাস্তি পেতে হবে। আমি তাদেরকে ছাড়বো না। আমার মা তাদেরকে কোনোদিন বিন্দু পরিমাণ কষ্ট পেতে দেয়নি। তারা এত বড় একটা কাজ কিভাবে করে ফেললো আমার মায়ের সাথে? আমাদেরকে আগে সবকিছু জানতে হবে, এর জন্য আমাদেরকে কিছু তদন্ত করতে হবে তাদের ব্যাপারে। স্যার, আমি নিজে তদন্ত করতে চাই। আমি চাই না আপনি তদন্ত করুন, কারণ তারা যদি এই কাজটা না করে তাহলে তাদের সম্মান নষ্ট হতে পারে। আমি চাই না তাদের সম্মান নষ্ট হোক। আমি নিজে তদন্ত করব, প্রয়োজন পড়লে আপনাকে ডেকে নিব। আচ্ছা ঠিক আছে রাজ, তোমার যেরকম ইচ্ছা সেই রকমই হবে। আমি তোমাকে কোনো বাধা দেব না। তুমি যেটা ইচ্ছে সেটাই করতে পারো, শুধু সাবধান থাকবে। তারা যদি সত্যি সত্যি এই কাজটা করা থাকে তাহলে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। এরপর কমিশনার সাহেব চলে গেলেন। রাজ নিজের বাসায় চলে আসলো, কিন্তু তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে যেটা শুনেছে সেটা সে নিজেও বিশ্বাস করতে পারছে না, কিন্তু তার কাছে কেন জানি মনে হচ্ছে এই লোকগুলো সত্য কথা বলেছে। তখন সে আবার ফিরে গেল সেখানে যেখানে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। সেখানে যাওয়ার পর সে সাকিবকে আলাদা একটা রুমে নিয়ে আসলো। সেখানে সাকিবের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো, সাকিব, আমি তোমাকে কিছুই করব না, তুমি শুধু সত্যি কথাটা আমাকে বলো। আমি আরিফ চৌধুরীকে বিশ্বাস করতে পারছি না, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। তুমি সত্যি কথাটা বলো আমাকে। ভাই, আমি শুধু টাকার জন্য এই কাজটা করেছি। আপনি জানেন আমি কিভাবে কাজ করি। আমাকে যে টাকা দেয় আমি তার হয়ে কাজ করি। আরিফ চৌধুরী আমাকে নিয়ে এসেছিল বিভিন্ন ব্যাংক হ্যাক করার জন্য, কারণ তাদের কাছে টাকা শর্ট পড়ে গিয়েছিল। তারা বিভিন্ন দেশ থেকে মাদক সাপ্লাই করে। যখন তারা টাকা পায় না তখন তারা বিভিন্ন অর্থনৈতিক কাজের সাথে জড়িত হয়ে পড়ে। অনেক জায়গায় তাদের ছিনতাই কর্মকাণ্ড চলতেছে। ওখানে তারা মানুষ পাঠিয়ে দিয়েছে, চুরি ডাকাতি সব কিছু করে তারা টাকা পাঠিয়ে দেয়। আরিফ চৌধুরীর লোকজন সারা দেশে ছড়িয়ে আসে। আমি তোমাকে এসব কথা জিজ্ঞাসা করিনি, আমি শুধু আমার মামাদের কথা জিজ্ঞাসা করেছি। তারা কি সত্যিই এই কাজের সাথে জড়িত? বিশ্বাস করেন ভাই, আমি নিজে চেক করে দেখেছি সব কিছু। রাজীব সাহেব এখানে এসেছিলেন মাদকের জন্য। রাজীব সাহেব এসে নিজে কথা বলেছেন সব কিছু, এরপর টাকা দিয়েছেন। এই কাগজপত্রগুলো আমি নিজে চেক করেছি, এগুলো সব সঠিক কাগজপত্র। এগুলো অনেক আগের কাগজপত্র, আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন, প্রায় 1 বছর আগের। তখন রাজের হঠাৎ
করে মাথায় আসলো 1 বছর আগে তো তার মা বেঁচে ছিল, তার মানে কি তার মা তাকে না জানিয়ে জায়গাটা বিক্রি করে দিয়েছেন? কিন্তু তিনি বলেছেন এটা তার বাবার একদম শুরুতে যখন অফিস বানিয়েছিলেন তখন সে জায়গাটাকে নিয়েছিলেন। এই জায়গা বিক্রি করার কথা নয়, তাহলে এই জায়গা বিক্রি করলেন কেন? তার মা সব সময় চাইতেন যাতে তার বাবার স্মৃতি বেঁচে থাকে, এই জায়গাটা যাতে থাকে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন সে সাকিবের সাথে আরো কিছুক্ষণ কথা বলল, এরপর বলল, দেখো সাকিব, তোমার বিরুদ্ধে আমি কিছুই করতে চাই না, কারণ তুমি আর আমি এক লাইনের লোক। তুমি হয়তো খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছো, কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। তুমি কি ভালো পথে ফিরে আসতে চাও? হ্যাঁ ভাই, আমি আর এসব করতে চাই না, আমাকে ছেড়ে দিন, আমি ভালো পথে ফিরে চলে আসবো। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। আমাকে এখন থেকে ছেড়ে দিন, আমি এভাবে আর থাকতে চাই না। এই অন্যায় কাজগুলো করতে করতেই আমি নিজেও শেষ হয়ে পড়েছি, টাকার লোভে আমার ভিতরে ঢুকে পড়েছি। আমি আর এরকম কাজ করতে চাই না, আমাকে একটা সুযোগ দিন। আমি তোমাকে ছেড়ে দেব একটা শর্তে, তুমি শুধু আমাকে সব ইনফরমেশন বলে দিবে। আরিফ চৌধুরীকেও ছেড়ে দেব, তুমি সাথে সাথে চলে যাবে ওইখানে। যাওয়ার পর আরিফ চৌধুরী কি করে সবকিছু আমার কাছে পাঠিয়ে দিবে, আমি সবকিছু চেক করব। আমার কিন্তু উপযুক্ত প্রমাণ চাই। যদি একটু বেইমানি করার চেষ্টা করো তাহলে কিন্তু আর সুযোগ পাবে না। ভাই, আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন, আমি কাজটা করতে পারি কি না। অনেক অন্যায় কাজ করেছি, তবে এখন আর কোনো অন্যায় কাজ করতে চাই না। আমি জানি আপনি আমার থেকে শক্তিশালী, তাই আমি আপনার বিরুদ্ধে কিছুই করব না। আপনি আমাকে সুযোগ দিন, আমি সুযোগটা ব্যবহার করে ভালো পথে ফিরে আসতে চাই। তাহলে আমি এখন তোমাকে ছেড়ে দিব। এমন একটা অভিনয় করবে যাতে আরিফ চৌধুরী বুঝতেও না পারে যে আমি তোমাকে এই ইনফরমেশনগুলো জোগাড় করার জন্য ছেড়ে দিয়েছি। তার সাথে চলে যাবে, যাওয়ার পর আমার বিরুদ্ধে কথা বলবে তার সাথে, কিন্তু আড়ালে আমার সাথে সম্পর্ক রাখবে। বলেই রাজ চলে গেল আরিফ চৌধুরীর কাছে। তখন সে নিশ্চিন্তে বসেছিল, তার জন্য কোনো চিন্তাই নেই। তিনি হয়তো বিশ্বাস করতেন তিনি এখান থেকে ছাড়া পেয়ে যাবেন। তখন রাজ বলল, আমি তোমাদের বিরুদ্ধে কিছুই করতে চাই না, আমি তোমাদেরকে ছেড়ে দিব, তোমরা ভালো হয়ে যাও। আমি কারোর সাথে অন্যায় করতে চাই না, খারাপ কাজ থেকে ফিরে আসো। একটা সুযোগ দিলাম, যাও এখান থেকে, ছেড়ে দিলাম, এখান থেকে গিয়ে তোমরা ভালো পথে ফিরে আসো। বলেই রাজ তাদেরকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে আসলো। সাকিব রাজের কাছ থেকে সবকিছু নিয়ে চলে গেল, কারণ রাজের সাথে সে এখন থেকে কন্টাক্ট করবে। সে ভালো পথে ফিরে আসতে চায়। এতদিন থেকে অন্যায় করছিল। রাজ একজন হ্যাকার, এটা সবাই জানে, কিন্তু সাকিব যে একজন হ্যাকার এটা সবাই জানে না, কারণ সাকিব আড়ালে সবার সাথে কাজ করে টাকার বিনিময়ে। সে ব্ল্যাক হ্যাট হ্যাকার নামে পরিচিত। হ্যাকাররা 2 ধরনের রয়েছে, এর মধ্যে একটি ধরন হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, অর্থাৎ যারা অন্যায় কাজের সাথে জড়িত থাকে। আরেক দল হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, তাদেরকে বিভিন্ন নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়, তাদেরকে দেশের সুরক্ষার কাজের জন্য রাখা হয়, এবং রাজ সেই কাজটাই করতে চায়। তবে সে কোনো কোম্পানি বা কোনো কিছুই আন্ডারে কাজ করছে না, কারণ সে নিজেই একটা কিছু করতে চায়। ওদিকে রাজীব সাহেব এবং রাকিব সাহেব তারা 2 ভাই মিলে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। বিভিন্ন জায়গায় তারা লোকজন পাঠিয়ে মাদক সাপ্লাই শুরু করেন। এদিকে নীলা তখন তার বাসায় বসেছিল। সে চিন্তা করছিল কিভাবে তার বাবাকে রাজি করাবে। তার বাবা কোনোদিন তাদের এই সম্পর্ক মেনে নেবে না, কারণ তার বাবা অনেক রাগ করে আছেন রাজের উপরে। রাজকে তিনি কোনোদিন মেনে নেবেন না। তখন সে তার মায়ের কাছে চলে গেল, গিয়ে বলল, আম্মু, তুমি তো জানো আমি রাজকে ভালোবাসি। তুমি আব্বুর সাথে কথা বলো, আমি আর এইভাবে থাকতে চাই না, আমি রাজকে বিয়ে করতে চাই। তুমি আমাদের বিয়ের ব্যবস্থা করো। কি বলছিস? না, তোর বাবা যখনই এটা শুনতে পাবে তখনই তোকে মেরে ফেলবে। তুই তোর বাবাকে চিনিস না, সে নিজের স্বার্থ উদ্ধারের জন্য সবকিছু করতে পারে। রাজের সাথে তোর সম্পর্ক কোনোদিন মেনে নেবে না, কারণ রাজকে তিনি একদম পছন্দই করেন না। কিন্তু কেন মা? রাজ তো ভালো ছেলে, সে তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন তাকে মেনে নেবে না? আর আমিও ওকে ভালোবাসি। আমাকে কি বাবা সুখী দেখতে চায় না? আমাকে সুখী দেখলে চাইলেই বাবা রাজের সাথে বিয়ে দিতে হবে, না হলে আমি নিজের কোনো ক্ষতি করে ফেলবো। প্লিজ একটু ধৈর্য ধর মা, ধৈর্য ধরলে সবকিছু ভালো পাওয়া যায়। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। তাই একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। তোর বাবা একদিন নিজের ভুল বুঝতে পারবে, সে অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়েছে।
নীলা তখন তার মায়ের সাথে বসে অনেকক্ষণ কথা বলল। তার মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো তাকে। সে টাকাগুলো নিয়ে বিপদের মধ্যে পড়ে গেছে। টাকাগুলো কি করবে? সে ভেবেছিল রাজের সাথে মিলে পালিয়ে যাবে টাকাগুলো নিয়ে, কিন্তু রাজ রাজি হবে না। এটা জানার পরেও সে কাজটা করেছে। ভেবেছে যে হয়তো রাজ রাজি হয়ে যেতে পারে, কিন্তু রাজ রাজি হয়নি। ওদিকে রাজ আরিফ সাহেব ফিরে গেলেন। যাওয়ার পরেই তার কাজ শুরু করলেন। তিনি সাকিবের দিকে তাকিয়ে বললেন, আমার কেন জানি সন্দেহ হচ্ছে, রাজ আমাদেরকে কেন ছেড়ে দিল? আমাদের হাতের কাছে পেয়েও ছেড়ে দিল। এটা আমার কাছে অনেক অদ্ভুত লাগছে। মনে হচ্ছে সে কোনো প্ল্যান করছে। আরে স্যার, আপনি এসব কি বলছেন? রাজ আবার কি প্ল্যান করবি? সে তো কোনো আইন শৃঙ্খলা বাহিনীতে চাকরি করে না। সে তো সাধারণ একজন হ্যাকার। হয়তো সে এসব পছন্দ করে না, সেই জন্য আমাদের ছেড়ে দিয়েছে। ভেবেছে আমরা ভালো হয়ে যাব, কিন্তু আমরা কোনোদিন ভালো হব না। আমাদের টাকার প্রয়োজন, টাকা ছাড়া কোনো কিছু চলে না। যদি রাজ আমাদের কথা শুনতো তাহলে তাকেও আমরা এই জায়গায় নিয়ে আসতাম। সে অনেক ভালো একজন হ্যাকার, চাইলে ভালো কিছু একটা করতে পারত, অনেক টাকা ইনকাম করতে পারত, কিন্তু সে এসব না করে কোনো রকম কাজ করছে। সবাইকে দিয়ে তো আর সব কিছু হয় না। এখন আমাদেরকে কাজে লেগে পড়তে হবে। স্যার, এমনিতেই ব্যাংকটা হ্যাক করতে পারিনি, এখন আমাদেরকে নতুন কোনো টার্গেটে যেতে হবে। হ্যাঁ, আমি অলরেডি চিন্তা করে ফেলেছি। আমার নতুন একটা কাজ করব। বাংলাদেশ সিকিউরিটি এজেন্সির সব খবর অন্য দেশে পাচার করে দিব সন্ত্রাসীদের হাতে। এতে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো একেবারে। কিন্তু এটা কিভাবে সম্ভব স্যার? কেন, তুমি আসো না? তুমি এই কাজটা করবে, সাথে আমি আরো 2-1 জন নিয়ে আসব। খুব ভালো কয়জন হ্যাকারকে নিয়ে আমরা একটা টিম গড়ে তুলব। তাদেরকে দিয়ে আমি সব কিছু করব। আমি একজনের সাথে কথা বলছি, সে বলছে যদি আমরা ইনফরমেশনগুলো পাচার করে দিতে পারি তাহলে আমরা রাতারাতি বিলিনিয়ার হয়ে যাব। কিন্তু এখন তো আমাদের কাছে কোনো টাকা নেই। আমরা এত টাকা কোথা থেকে পাবো? আমাকে না হয় পরে টাকা দিলেও চলবে, কিন্তু অন্য হ্যাকারদেরকে আনতে হলে তো তাদেরকে অ্যাডভান্স দিতে হবে। সেই টাকা পাবেন কোথায়? তোমাকে এত সব কিছু চিন্তা করতে হবে না। আমি সব কিছু চিন্তা করেই কাজটা শুরু করছি, এবং এটা আমি সফল করব। আমার সাথে লোকজন আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না। সব সময় সব কিছু পেয়ে যাবে। এখন তুমি তোমার কাজে লেগে পড়ো। ওদিকে রাজ তখন তার বাবার বন্ধুর সাথে কন্ট্যাক্ট করে তার নতুন অফিস শুরু করলো। তার বাবা সাজিয়ে গুছিয়ে রাখা অফিসের অবস্থা একদম শেষ হয়ে গিয়েছিল। সেটা আবার নতুন করে শুরু করলো। সাকিব তার কাছে কল করলো। সে এই ইনফরমেশনটা পাওয়ার পর অনেক বেশি অবাক হয়ে গেল। তখন সাকিবকে বলল, সাকিব, তুমি খোঁজ নিতে শুরু করো। আরিফ চৌধুরী কিভাবে টাকাটা পায়, আরিফের টাকার উৎসটা কি, সেটা আমি জানতে চাই। যদি আরিফ চৌধুরীর পেছনে কারা আছে, তারা কি করছে, সেসব জানতে পারি, তাহলে আরিফ চৌধুরীকে ধরার সাথে সাথে তাদেরকেও ধরতে পারবো না, না হলে চৌধুরী থেমে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, আমি সময় মতো সবকিছু আপনার কাছে পাঠিয়ে দিব। আমি যখনই কোনো ইনফরমেশন পাবো তখন সেটা আপনার কাছে পাঠিয়ে দিব। আপনি কোনো চিন্তা করবেন না। আমাকে যখন একবার সুযোগ দিয়েছেন, আমি সেটা অবশ্যই পালন করার চেষ্টা করব। রাজ তখন কিছুটা চিন্তার মধ্যে পড়ে গেল। পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করলো। যোগাযোগ করে সবকিছু বলে রাখলো, কারণ সময় মতো তাদেরকে পাওয়াটা খুব জরুরি, কারণ তারা না থাকলে কিছু করতে পারবে না। ওদিকে এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। এর মধ্যে নীলার সাথে রাজের অনেকবার দেখা হয়েছে। নীলা তার সামনে বারবার টাকাগুলো নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলেছে, কিন্তু সে বারবার ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছে, কারণ সে এই কাজটা করতে চায় না। এদিকে রাজীব সাহেব আর রাকিব সাহেব মিলে সবকিছু বিক্রি করে ফেলেছেন। বিক্রি করে তারা চলে গেলেন আরিফ সাহেবের সাথে দেখা করতে। সেখানে যাওয়ার পর তারা একটা মিটিংয়ে বসলেন। সাকিব সেখানে বসে আছে, কারণ তারা সবাই সাকিবকে বিশ্বাস করেন। তখন আরিফ সাহেব বললেন, আপনাদের এত জরুরি ডাকার একটা কারণ আছে। আমি একটা বড় কন্ট্যাক্ট পেয়েছি।
যদি আমরা বাংলাদেশি সিকিউরিটি এজেন্সিগুলোর সব ইনফরমেশন বাইরের দেশের সন্ত্রাসীদের কাছে পাচার করে দিতে পারি, তাহলে আমরা রাতারাতি বিলিনিয়ার হয়ে যাব। আপনারা কি আমার সাথে এই কাজটা করতে রাজি আছেন? যদি করেন তাহলে বলেন, টাকা কিন্তু সমান ভাগে ভাগ করে নেব। রাজীব সাহেব এই লোভ সামলাতে পারলেন না, কিন্তু এত টাকা তিনি কোথায় পাবেন? তখন তিনি বললেন, আমি এত টাকা কোথায় পাবো? আর আমরা যদি এই কাজে ধরা পড়ি তাহলে তো আমরা শেষ হয়ে যাব। যদি আমাদেরকে পুলিশ ধরে ফেলে তাহলে কি হবে? আমাদেরকে পুলিশ কিছু করতে পারবে না, কারণ আমরা নিজেরাই এই কাজে কোনোদিন করব না। আমরা বিদেশ থেকে অথবা দেশের সবচাইতে নামি দামি কয়েকজন হ্যাকার ভাড়া করে নিয়ে আসব। তারা এই কাজটা করবে। তাদের সাথে কন্ট্যাক্ট করব টাকা দিয়ে। এরপর টাকা পয়সাগুলো আমরা সমান ভাগে ভাগ করে নেব। তাহলে তো সেটা করাই যায়, কিন্তু কত টাকার প্রয়োজন? সব কিছু মিলিয়ে আমি একটা টার্গেট ফিল-আপ করেছি, প্রায় 20 কোটি টাকার প্রয়োজন। যদি এই টাকা ম্যানেজ করতে পারি আমরা 3 জন মিলে, তাহলে পরে আমাদের আর কোনো চিন্তা হবে না। যদি আমরা এই কাজটা করতে পারি কমসে কম আমরা 500 কোটি টাকা পাবো। 500 কোটি টাকার কথা শুনে রাজীব সাহেব আর রাকিব সাহেব লোভ সামলাতে পারলেন না, কিন্তু তারা 10 কোটি টাকা কোথায় পাবেন? আরিফ সাহেব 10 কোটি টাকা দিবেন, বাকি 10 কোটি টাকা দিতে হবে তাদেরকে। তখন রাকিব সাহেব বললেন, ভাই, আমাদের অফিসটা যদি বিক্রি করে দেই তাহলে আমি নিশ্চিত আমরা প্রায় 10 কোটি টাকার উপরে পাবো। এই টাকা দিয়ে যদি আমরা কাজটা করতে পারি তাহলে আমরা 250 কোটি টাকা পাবো। তাতে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু এত তাড়াতাড়ি অফিস বিক্রয় করব কি করে? কেউ কিনবে অফিস? আপনারা যদি অফিস বিক্রি করতে চান তাহলে আমাকে বলুন, কোনো চিন্তা করতে হবে না। আমার কাছে এমন অনেক লোক আছে যারা এই মুহূর্তের মধ্যে 10 কোটি টাকা দিতে রাজি হয়ে যাবে। তাই আপনারা যদি বিক্রি করতে চান তাহলে বলুন আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের অফিসটা বিক্রি করে দেব, কিন্তু টাকা আমাদেরকে দিতে হবে। যত টাকা পাবো তার থেকে অর্ধেক টাকা আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের একমাত্র অফিসটা বিক্রয় করে দিব এই কাজের জন্য। আপনাদের কোনো চিন্তা করতে হবে না। যদি আমরা কাজটা ঠিক মতো করতে পারি তাহলে আমরা অনেক টাকা পেয়ে যাব। সেই টাকা নিয়ে আমরা ইচ্ছা মতো যা খুশি করতে পারবো। এখন শুধুমাত্র আমাদের কিছু টাকা ইনভেস্ট করতে হবে। টাকা তো এমনি এমনি আসে নাই, ইনভেস্ট করতে হবে, না হলে তো টাকা পাবো না। সুযোগ প্রতিদিন আসবে না। যখন একবার সুযোগ পেয়েছি তাহলে সেটা কাজে লাগানো আমাদের দায়িত্ব। তখন তারা 3 জন মিলে কন্ট্রাক্ট সাইন করে ফেলে। যা টাকা পাবে তা থেকে 2 ভাগ করা হবে। 1 ভাগ পাবে আরিফ চৌধুরী এবং বাকি 1 ভাগ পাবে রাজীব সাহেব এবং রাকিব সাহেব। সাকিব এসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, সে কোনো কথা বলছিল না। ও জানতে চায় এসব ইনফরমেশন। সবকিছু শোনার পর বুঝতে পারলো এখন জানিয়ে দিতে হবে রাজের কাছে। তখন সে চলে গেল নিজের রুমে। সেখানে যাওয়ার পর রাজের কাছে কল করে সবকিছু বলল। এটা শুনে রাজ তখন অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে গেল। এখন সে কি করবে? তখন সে চিন্তা করলো তার মামাদের সাথে একবার কথা বলা দরকার। পরের দিন থেকে তারা ব্যস্ত হয়ে পড়লেন অফিস বিক্রির কাজে। এদিকে নীলা যখন এই খবরটা পেল তখন অনেক বেশি চিন্তায় পড়ে গেল। তার বাবা চাচা মিলে কি করতে চাইছেন? অফিস বিক্রি করে দিবে মানে তার অনেক বেশি চিন্তা হচ্ছিল তার বাবাকে নিয়ে। সে তার বাবার সাথে কথা বলে, কিন্তু তার বাবা তার কোনো কথা শুনতে চান না। সে রাজের কাছে কল করে। রাজ অনেক দিন পরে এই বাড়িতে এসেছে। তার 2 মামাকে দেখতে পেল বসে আছে। তখন এসে ড্রয়িং রুমে ঢুকে বলল, মামা, আমি আপনাদের সাথে একটু কথা বলতে এসেছি। আমাকে ভুল বুঝবেন না। আমি শুধু আপনাদেরকে একটা জিনিস সতর্ক করতে এসেছি। আপনারা যে কাজটা করতে নেমেছেন সেটা কিন্তু অনেক বড় একটা অন্যায় কাজ। আপনারা অফিস বিক্রি করে দিয়ে কি করতে চাইছেন? আচ্ছা, আমি বুঝলাম না। আমরা আমাদের অফিস বিক্রয় করব, এতে তোমার আপত্তি কোথায়? তুমি এসব বলছো কেন? তোমাকে বলছি না তুমি বাড়ি থেকে বেরিয়ে যেতে? তাহলে তুমি কেন এখনো এখানে দাঁড়িয়ে আছো? লজ্জা থাকলে তোমরা ফিরে আসার কথা নয়।
বড় মামা, আমি আপনাকে অনেক বেশি সম্মান করি, সেজন্য আমি কোনো কিছুই বলতে পারি না। আমি আপনাকে অনেকদিন ধরে বলেছি কোনো অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়বেন না, কারণ এতে করে আপনার জীবন নষ্ট হবে, সাথে পরিবারেরও কষ্ট হবে। আমার আম্মু চিরদিন এই পরিবারের কথা চিন্তা করেছেন। এখন যদি আপনারা এইরকম কাজে জড়িয়ে পড়েন, সবকিছু শেষ করে ফেলবেন, তাহলে আমার কাছে বিষয়টা খারাপ লাগবে। সেই জন্য আপনাদের সাথে কথা বলতে এসেছি। রাকিব সাহেব তখন এগিয়ে গেলেন রাজের দিকে। তিনি একটু বেশি রেগে আছেন, কারণ তাদের ভিতরে 250 কোটি টাকার লোভ ঢুকে গেছে। তখন তিনি বললেন, সামান্য একটু সহযোগিতা করেছিল তোর বাবা আর তোর মা, সেই জন্য এত বেশি কথা বলতেছিস। এ করেছিল তারা, আমরা আমাদের অফিস করে তুলেছি, তাদের কোনো অবদান নেই এসবের পেছনে। ছোট মামা, আপনারা হয়তো অকৃতজ্ঞ হয়ে সবকিছু ভুলে যাচ্ছেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনারা আপনাদের পরিশ্রমের কারণে যদি অফিস গড়ে তোলেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আমাকে বা আমার আম্মুকে না জেনে কেন অফিসের জায়গাটা বিক্রি করলেন? এই কথা শোনার পর রাজীব সাহেব এবং রাকিব সাহেব দুজনেই অনেক বেশি অবাক হয়ে গেলেন। কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তখন রাজ আবার বলল, আমি সে জায়গা বিক্রির কাগজ দেখেছি, সেখানে স্পষ্ট আমার মায়ের সাইন আছে, কিন্তু আমার আম্মু কোনোদিনও ওই জায়গাটা বিক্রি করতে চাননি। তাহলে কিভাবে ওই জায়গাটা বিক্রি হলো? আমার আম্মু তো কোনোদিন এই জায়গাটা বিক্রি করতে চাইতেন না। আমার আম্মুর জায়গার কাগজের সাইন কিভাবে দিলেন? সেসব আমরা তোকে বলতে যাব কেন? এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তোর মা সেটা বিক্রি করে দিয়েছে, এখন সে কবরের মধ্যে চলে গেছে। টাকাগুলো নিয়ে সে হয়তো টাকাগুলো নষ্ট করে ফেলেছিল। আমরা তাকে সমান টাকা দিয়েছিলাম, 3 ভাগ করে 1 ভাগ তোর মাকে দিয়েছিলাম। তখন রাজীব সাহেবের স্ত্রী এগিয়ে আসেন। তিনি সব সত্যি কথা জানেন। তখন তিনি বললেন, না বাবা রাজ, এরকম কোনো ঘটনা ঘটেনি। তোমার মা কোনোদিন বিক্রি করতে চাননি। তোমার মামারা তাকে জোর করেছেন এই জমি বিক্রি করার জন্য। তোমার মা যখন রাজি হননি, তখন তার উপর বিভিন্নভাবে অত্যাচার করতে শুরু করে। এরপরেও যখন তোমার মা মারা গেলেন, তখন তারা কিভাবে জানি কি করে ফেললো। একদিন আমি জানতে পারলাম তোমার মা সেটা বিক্রি করে দিয়েছেন। কিভাবে বিক্রি করলেন সেটা জানার আগেই তার মৃত্যু হয়ে গেল। রাজের সন্দেহ যেন আরো তীব্র হচ্ছিল। সে যেটা সন্দেহ করছে সেটাই যেন সত্যের পথে এগিয়ে যাচ্ছে। তখন সে প্রায় কান্না করে দিবে এমন অবস্থা, চোখ দিয়ে আগুনের মতো লাল আভা বের হচ্ছে। কিন্তু রাজীব সাহেব অনেক বেশি রেগে গেলেন। তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমার সাহস কি করে হলো এই কথাটা বলার? তুমি আমাদের বিরুদ্ধে কথা বলতে চাইছ? তোমাকে আমার বিরুদ্ধে কথা বলতে কে বলেছে কিছুতেই জানো না, এরপরেও কেন এরকম কথা বলছো? আমি কি জানি না সেটা তোমরা হয়তো বুঝতে পারছো না। তোমরা অন্যায় কাজে জড়িয়ে পড়েছো, এখন নতুন কোনো অন্যায় কাজ করতে চাইছো, সেই জন্য অফিসটা বিক্রি করে দিতে চাইছো। কিন্তু অফিস বিক্রি করে যদি টাকাটা চলে যায়, তাহলে তোমাদেরকে রাস্তায় বসতে হবে, এটা মনে রাখবে। নীলা তখন সেখানে দাঁড়িয়েছিল। রাজ তাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। রাকিব সাহেব অনেক বেশি রেগে গিয়েছিলেন, কারণ তিনি চান না তার সামনে দাঁড়িয়ে কেউ এভাবে কথা বলুক। তিনি রাজের কলার চেপে ধরে বাড়ি থেকে বের করে দিতে চাইলেন। রাজ তখন তাদের দিকে তাকিয়ে চিৎকার করতে শুরু করে। সে অনেক বেশি রেগে গিয়েছিল। রাজীব সাহেব আর রাকিব সাহেব তাকে মারতে শুরু করলেন। এটা দেখার পর নীলা আর থেমে থাকতে পারল না। তার ভালোবাসার মানুষকে কেউ মারবে আর সেটা সে মেনে নিবে, এটা কোনোদিনও সম্ভব নয়। সে তখন তার বাবার কাছে গিয়ে বলল, বাবা তোমরা ওকে ছেড়ে দাও, তোমরা ওকে আর মারবে না। আমি তোমাদের পায়ে ধরছি, তোমরা ছেড়ে দাও। আমি ওকে ভালোবাসি, ওর কষ্ট আমি সহ্য করতে পারি না। এই কথা শোনার পর রাজীব সাহেবের রাগ আরো দ্বিগুণ হয়ে গেল। তিনি তার মেয়ের দিকে এগিয়ে গিয়ে নীলার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। এরপর বললেন, তুই আমার মেয়ে হয় এটা কিভাবে বলতে পারলি? এই ছেলেটাকে তুই ভালোবাসিস? এটা কোনোদিনও সম্ভব না। এই ছেলেটার সাথে তোর কোনো সম্পর্ক কোনোদিন হতে পারে না। এই বাড়ির সাথে এই ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। বাবা তুমি আমাকে মেরে ফেলো, এরপরেও আমি রাজকে বিয়ে করব। আমি রাজকে ভালোবাসি, আর তোমরা ওকে ছেড়ে দাও বলছি। তোমরা অন্যায় করছো, কেন সেটা স্বীকার করছো না? রাজ তখন বুঝতে পারল নীলার ক্ষতি হতে পারে। এমন কোনো কথা না বললে তখন সে বাড়ি থেকে চলে আসলো। রাজীব সাহেব অনেক বেশি রেগে গেলেন। তার মেয়ের দিকে তাকিয়ে তিনি
টানতে টানতে তাকে রুমের মধ্যে নিয়ে বন্দি করে রাখলেন, কারণ তিনি তার মেয়েকে বাইরে যেতে দিতে চান না। নীলা চাচ্ছিল বাইরে চলে যেতে রাজের সাথে। রাজ তখন বুঝতে পারলো এসব কিছুর পেছনে নিশ্চয়ই তার দুই মামার মধ্যে কারো হাত আছে। তখন সে পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করলো। সাকিব একে একে সব ইনফরমেশন দিচ্ছিল। তার অফিস বিক্রি করে দিয়েছে, এখন টাকা ম্যানেজ করে হ্যাকার ভাড়া করে নিয়ে এসেছে। বাংলাদেশ মিলিটারি ফোর্স সহ যত প্রকার আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সকল ইনফরমেশন তারা বিদেশি সন্ত্রাসীদের হাতে সাপ্লাই করে দিতে যাচ্ছিল। এতে করে দেশের মধ্যে হামলা হতে পারে। এদিকে নীলা দিনের পর দিন রুমের মধ্যে বন্দি থাকতে থাকতে প্রায় মরে যাচ্ছিল। সে কান্না করত প্রতিদিন, কিন্তু তাকে কেউ বাঁচানোর নেই। রাজকে অনেকবার কল করার চেষ্টা করেছে, কিন্তু তার ফোনটা পর্যন্ত কেড়ে নিয়েছে। এদিকে রাজ নীলার চিন্তায় কিছু করতে পারছে না। রাজ পুলিশ কমিশনারের সাথে দেখা করতে গেল। দেখা করে বলল, স্যার, আপনাদেরকে কাটা দিয়ে কাটা তুলতে হবে। তারা অনেক হ্যাকার ভাড়া করে নিয়ে এসেছে। এখন তাদের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদেরকেও কয়েকজন হ্যাকার নিয়ে আসতে হবে। আমাকে একটু সহযোগিতা করতে হবে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমাদের সাইবার ইউনিটে কিছু অফিসার আছে, সাথে তোমার পরিচিত কেউ থাকলেও তাতে নিয়ে আসো। আর তুমি আমাদের শেষ ভরসা। নিশ্চয় তুমি এই কাজটা করতে পারবে। ওরা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। তখন তারা সবাই মিলে প্রস্তুতি নিয়ে নিল। যেদিন তারা অ্যাটাক করবে সেদিন পাল্টা আক্রমণে তাদেরকে শেষ করে দিবে। এটা তারা প্ল্যান করেছিল। বৃহস্পতিবার রাতের দিকে তারা অ্যাটাক করবে। এতে করে শুক্রবার দিনটা তারা পেয়ে যাবে, কারণ এই দিনটাতে কিছুটা হলেও অফিসাররা একটু অলসতা করেন কাজের মধ্যে, যেহেতু পুরো দেশের সেদিন ছুটির দিন থাকে। সেই জন্য এই দিনটাতে তারা একটু নিজেদের সময় দেওয়ার চেষ্টা করেন। এই সময়টাকেই তারা তাদের অস্ত্র বানিয়ে অ্যাটাক করতে চেয়েছিল, কিন্তু এই খবরটা সাকিব প্রতি মুহূর্তে তাদেরকে জানাচ্ছিল। সবাই প্রস্তুত। বৃহস্পতিবার রাতের দিকে নীলা প্রস্তুতি নিয়েছে। যদি তার বাবা রাজের সাথে তার সম্পর্ক মেনে না নেয়, তাহলে তার বাবাকে কিছু না বলে সে এই পৃথিবী ছেড়ে চলে যাবে। সে আর এই পৃথিবীতে থাকতে চায় না। রাজকে না পেলে সে অন্য কাউকে কোনোদিন বিয়ে করতে পারবে না। সেজন্য সে নিজের জীবন শেষ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এদিকে বাংলাদেশের মিলিটারি ফোর্সের কয়েকজন অফিসার যারা হ্যাকিং এ দক্ষ তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং তারা সবাই কাজের মধ্যে। আমি নিশ্চিত আমার মা কোনোদিন আত্মহত্যা করতে পারে না। আমার মাকে মেরে ফেলা হয়েছে। এটাতে তোমাদের মধ্যে যে কারোর হাত রয়েছে, তাই কি করেছে তার একমাত্র কারণ ছিলেন আমার মা। এরা তাকেও মেরে ফেলেছে। পুলিশ অফিসার তখন তাকে টাকার কারণে এমন সম্পর্কের সাথে বেইমানি করে যাদের সাথে তাদের রক্তের সম্পর্ক। টাকা আজ আছে কাল নেই, কিন্তু সম্পর্কটা মানুষের জন্য এমন একটা মাধ্যমে যায় যার মাধ্যমে যুগ যুগ ধরে সভ্যতা গড়ে উঠেছে। তাই আমরা টাকার লোভে পড়ে সম্পর্কটা নষ্ট করি। হয়তো গল্পের মাধ্যমে সব কিছু বোঝানো সম্ভব না, বাস্তবতা বুঝে নিতে হবে। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।